হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে। আজকে আমরা জিওগ্রাফির সেকেন্ড ক্লাস করব। তোমাদের ক্লাস শুরু করার আগে একবার বলে রাখি আমরা কি সিস্টেমে এগোবো এই ব্যাচে। সেটা হলো আমরা জিওগ্রাফি এই সাবজেক্টটা শুরু করেছি, তো চেষ্টা করব আমরা মান্থ ওয়ানে ফার্স্ট মান্থে আমরা কি করব, জিওগ্রাফির যে তিনটে সেগমেন্ট তোমাদের দেখিয়েছি সেই তিনটে সেগমেন্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রাজ্য সরকারের পরীক্ষাগুলোর জন্য। তো সেই জন্য আমরা আগে জিওগ্রাফি পোর্শনটা কমপ্লিট করব, দেন আমরা পরের সাবজেক্টে মুভ করব। এতে দিনের শেষে কি হবে যে এক মাস পর তোমার ফুল জিওগ্রাফির একটা পোর্শন রেডি, এই কনফিডেন্সটা তোমার মনে থাকবে। ঠিক আছে? তো আজ যদি ইতিহাস, কাল, ভূগোল, পশু, অন্য কিছু সাবজেক্ট ধরি, তো আলটিমেটলি সব গিয়ে একটা খিচুড়ি পাকিয়ে যাওয়ার মতো ব্যাপার রয়েছে। তো আমরা সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট করতে চেষ্টা করব। ঠিক আছে? রাদার বলা ভালো যে সাবজেক্টের যে ছোট ছোট পোর্শন সেই ওয়াইজ আমরা কমপ্লিট করব। ঠিক আছে? তো আগের দিন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির চ্যাপ্টার ওয়ানে পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি পড়িয়েছি। আজকের ক্লাসে চ্যাপ্টার টুতে আমরা পড়বো হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের জলবায়ু, ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের জলবায়ুর মূল বৈশিষ্ট্য কি, কি কারণে পশ্চিমবঙ্গের এই জলবায়ু ক্রমশ চেঞ্জ হচ্ছে। তো মেইন কারণ হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে 90% বৃষ্টিপাত হয়। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখব, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে যে মূলত চারটে ঋতু রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীতকাল, এই চারটে ঋতু চক্রাকারে আবর্তিত হয়। তোমরা এখানে বলতে পারো ম্যাম দুটো ঋতু মিসিং, সেটা হচ্ছে গিয়ে শরৎ এবং হেমন্ত। এই দুটো মানে টাইম না খুব শর্ট ওয়েদার বা খুব শর্ট টাইম স্টে করে, সেই জন্য এটা আমরা মূল ঋতুগুলোর মধ্যে রাখবো না। বেসিক্যালি চারটে ঋতুই আমরা দেখতে পাই, এবং এখনকার টাইমে আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু গ্রীষ্ম আর বর্ষা, কারণ শীতকালেও দেখবে বৃষ্টি হচ্ছে আর বাকি অল টাইম তো গরম থাকেই। ঠিক আছে? শীত খুব অল্প টাইমই স্টে করছে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবের জন্য, এবং সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন হচ্ছে সেইটার প্রভাবে মৌসুমী বায়ু যে ঢুকছে এখানে এবং একই সাথে মৌসুমী বায়ু বেরিয়ে যাচ্ছে, এই টাইমের ভিত্তিতে এই ঋতুগুলোকে আমরা ডিভাইডেড করছি। নেক্সট, প্রধানত চারটি কারণে পশ্চিমবঙ্গের জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যে চারটে মেজর টাইপের ভ্যারাইটি দেখলাম জলবায়ুর, তো সেগুলো বেসিক্যালি কি কারণে ঘটে, তো সেখানে আমি পাঁচটা কারণ তোমাদের বলেছি। নাম্বার ওয়ান, সমুদ্রের নিকটবর্তী অবস্থান। নাম্বার টু, ভূমির উচ্চতা। নাম্বার থ্রি, মৌসুমী বায়ুর প্রভাব, এটা অলরেডি আমরা পড়েছি। এবং নাম্বার ফোর, কর্কট ক্রান্তি রেখার প্রভাব। এবং নাম্বার ফাইভ, পর্বতের প্রভাব। তো এগুলো এক একটা করে ডিটেলসে দেখি যে কি বিষয় এগুলো। প্রথমেই দেখব সমুদ্রের নিকটে অবস্থান। যদি এখানে যারা ক্লাস করছো কম বেশি সবাই পুরী গিয়ে থাকো, পুরী সবাই ঘুরতে গেছো, তো পুরীতে গেলে যে কোনো টাইমে ঘুরতে যাও দেখবে খুব একটা গরম, বা শীতকালে যদি যাও খুব একটা শীত, এই দুটো ফিল হবে না। দেখবে সবসময় একটা নাতিশীতোষ্ণ ওয়েদার ফিল হচ্ছে। যখন তুমি প্রবল শীতেও সকালবেলা ওই দুপুর টাইমটা সমুদ্রে যাও, দেখবে সমুদ্রের ওই সূর্যের একটা গরম ভাব হচ্ছে, সেটা গরমকালে তো আরও বেশি ন্যাচারালি। কিন্তু শীতকালে বা গরমকালে যে কোনো সময় বিকেলের দিকে যদি সমুদ্রের পাড়ে যাও দেখবে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সমুদ্রের নিকটে যারা অবস্থান করে তাহলে তাদের জলবায়ু সবসময় সমভাবাপন্ন থাকে, অর্থাৎ কখনোই শীত বা গ্রীষ্ম কোনোটাই অতিরিক্ত পরিমাণে দেখবে না। যে একদম শীতকালে কলকাতায় যেরকম টেম্পারেচার চলে আসে, পুরীতে বা সমুদ্রের নিকটে যে সমস্ত স্থান রয়েছে কখনোই সেখানে অতটা টেম্পারেচার থাকবে না।
এবং একই গ্রীষ্মও তাই, যে এখানে যতটা গরম লাগছে কখনোই সেই ধরনের জায়গায় যেখানে সমুদ্র কাছে সেখানে অতটা গরমও ফিল করতে পারবে না, ঠিক আছে। নেক্সট, ভূমির উচ্চতা। ভূমির উচ্চতা বাড়লে পরে উষ্ণতা কমে, ঠিক আছে। যত ভূমির উচ্চতা বাড়বে, এই জন্য দেখবে আমাদের একদম উত্তরের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো পার্বত্য অঞ্চল, সেখানে ভূমির উচ্চতা অনেক বেশি, সেই জন্য উষ্ণতা অনেক কমে। দার্জিলিং যেই হাইটে রয়েছে, যত হাইট বা যদি এইরকম পাহাড়ে কেউ ঘুরতে যাও দেখবে যত হাইট বাড়ছে তত ঠান্ডা ফিল হচ্ছে, ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের তুলনায় দার্জিলিং পার্বত্য অঞ্চলের উচ্চতা বেশি, ফলে উষ্ণতা কম থাকে, যেটা আমি একটু আগেই তোমাদের উদাহরণ দিয়ে বললাম। তাহলে প্রথম কারণ বোঝা গেল যে সমুদ্রের নিকটে অবস্থান, এবং দ্বিতীয় বোঝা গেল ভূমির উচ্চতা। ওকে, নেক্সট চলে আসি মৌসুমী বায়ুর প্রভাব, যেটা একটু আগেও বললাম। সেটা কি দেখাচ্ছে, বর্ষাকালে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, এটা একটু মাথায় রাখবে, দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে সারা রাজ্যে কম বেশি বৃষ্টিপাত ঘটে। তার মানে বৃষ্টিপাত ঘটানোর জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দায়ী, ঠিক আছে। এবং শীতকালের উত্তরের স্থলভাগ থেকে আসা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকাল বা ঠান্ডাকাল, শীত বা ঠান্ডা পড়ে। তাহলে এখানে আমরা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট পড়লাম, সেটা হচ্ছে যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা বলবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বর্ষার জন্য দায়ী। এবং নেক্সট আমরা দেখব যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কথা বলবে সেটা অ্যাকচুয়ালি আমাদের শীতকালের জন্য দায়ী। দেখবে শীতকালে একটা অসম্ভব ঠান্ডা হাওয়া ফিল হয়, সেই ঠান্ডা হাওয়াটা আসলে কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু যে ঠান্ডা হাওয়াটা সেটা, ঠিক আছে। নেক্সট চলে আসছি কর্কট ক্রান্তি রেখার প্রভাব। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিমে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় এই রাজ্যের অধিকাংশ স্থানই কিন্তু উষ্ণভাবাপন্ন। অর্থাৎ আমি যদি পুরো ওয়েস্ট বেঙ্গলটা ম্যাপটা মনে করি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু উত্তরের পোর্শনটা বাদ দিয়ে বাকি মোটামুটি সমস্ত জায়গায় কম বেশি কিন্তু গরমকালটাই বেশি স্টে করে। ধরো এখন বর্ষাকাল, বর্ষাকালে কি তোমার গরম লাগছে না? ওয়েদারটা গরমকালে মানে যা মারাত্মক গরম পড়েছিল সেই রকম অতটা না, বাট কম বেশি ভালোই গরম লাগে। তো বেশিরভাগ টাইমেই শীতকাল বাদ দিয়ে কিন্তু আমাদের যে ওয়েদারটা সেটা উষ্ণভাবাপন্ন থাকে। নেক্সট, এটা কি কারণে ঘটছে, তার মানে এটা ঘটছে যেহেতু কর্কট ক্রান্তি যে লাইনটা সেই লাইনটা আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম দিয়ে পাস করেছে বলে। পর্বতের প্রভাব। পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে হিমালয় পর্বত শ্রেণী পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে, ফলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এতে বাধা পেয়ে রাজ্যে বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিমালয়ে বাধা পেতে থাকে, ফলে পশ্চিমবঙ্গে শীত কম পড়ে। তার মানে পর্বতের প্রভাবের মধ্যে আমরা দেখলাম যে হিমালয় যেভাবে অবস্থান করছে সেই কারণে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে বর্ষাকালে যেরকম বৃষ্টিপাত হচ্ছে, উল্টো দিকে হিমালয়ের যে উচ্চতা সেখানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বাধা পাচ্ছে বলে কিন্তু অতটা মানে মাইনাস বা 0 ডিগ্রি এরকম টেম্পারেচারও হয় না, শীত পড়ে বাট কম পড়ে। যখনই বাধাপ্রাপ্ত হয় দেখবে শীতের পরিমাণটা কমে গেছে, আর যখনই হু হু করে ওই হাওয়াটা ঢুকতে থাকে তখনই দেখবে শীতের যে টেম্পারেচার, ওয়েদার টেম্পারেচার অনেক কমে যাচ্ছে। তো এই বেসিক্যালি 5টা কারণে আমাদের ওয়েদারের ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট, এবার মেইন ঋতু বৈচিত্র্যে ঢুকছি, যে কি কি ভ্যারাইটির ঋতু আমরা দেখতে পাই। পশ্চিমবঙ্গের জলবায়ুকে বেসিক্যালি আমরা 4 ভাগে ভাগ করব, কারণ হেমন্তকাল এবং বসন্তকাল কিন্তু একদম স্বল্পস্থায়ী, বোঝাই যায় না। নাম্বার 1 সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বা এটাকে আমরা শুষ্ক শীতকাল বলতে পারি। বর্ষাকালকেও কিন্তু আমরা গ্রীষ্মকালই বলবো, কি আর্দ্র বর্ষা বা গ্রীষ্মকাল, ঠিক আছে। শরৎকাল এবং শীতকাল। শরৎকালটা ফিল হয় এই কারণেই, এক তো দুর্গাপূজা থাকে এবং এই সময় প্রচুর কাশ ফুল দেখতে পাওয়া যায়।
তো সেই জন্য শরৎকালটা ভালোই ফিল করা যায় এই দুটো রিজনের জন্য, আর বাকিগুলো তো আমরা দেখতেই পাই। নেক্সট গ্রীষ্মকাল সম্পর্কে এবার আমরা ডিটেলসে পড়ব। মার্চ মাসের মাঝামাঝি থেকে অর্থাৎ 21শে মার্চের সূর্যের উত্তরায়ণ হয়। এই সূর্যের উত্তরায়ণ কি এগুলো আমরা পড়বো ডিটেলসে যখন ফিজিক্যাল জিওগ্রাফি পড়বো, তাই এখানে আমি এটা নিয়ে আর ডিটেলসে বলছি না। এখানে শুধু এইটুকু মাথায় রাখবে যে মার্চ মাসের মাঝামাঝি অর্থাৎ 21শে মার্চ থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং সেই উত্তরায়ণের পর থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত বেসিক্যালি গ্রীষ্মকালে শুরু হয়ে যায়, মানে গ্রীষ্মকালটা স্টে করে। বাট আসলে আমরা দেখতে পাই যে ফেব্রুয়ারির লাস্ট থেকেই কিন্তু আমাদের প্রবল একটা গরম ভাব থাকে এবং সেটা আপ টু কতদিন পর্যন্ত থাকে, নভেম্বর, মানে যতদিন না ওই কালী পুজো হচ্ছে ততদিন পর্যন্ত এই গরমটা কিন্তু থেকেই যায়। মাঝখানে যেই টাইমটায় কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ওই শরৎকালের সিজনটা আমরা দেখতে পাচ্ছি কাশফুল এবং দুর্গাপূজার জন্য, বেসিক্যালি এই ফেব্রুয়ারির লাস্ট থেকে নভেম্বর পর্যন্ত গরম, ঠিক আছে। বাট মানে বইতে যেগুলো লেখা আছে সেগুলো আমাদের বুঝে পড়তে হবে। তো এটা হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে আমি রিয়েল ব্যাপার বললাম, আর এটা হচ্ছে বইয়ের কথা, ঠিক আছে। তো নেক্সট তীব্র উষ্ণ এবং তাপপ্রবাহ দেখা যায়, যেটা বেসিক্যালি আমরা সবাই ফিল করি। এই বছরের গরম আমার মনে হয় হাইয়েস্ট টেম্পারেচার গেছে, এতটা টেম্পারেচারও কিন্তু আগে কখনো যায়নি। এর মধ্যে সব থেকে উষ্ণতম মাস হচ্ছে গিয়ে মে মাস। এই সময় সূর্য লম্বভাবে কিরণ দেয়। নেক্সট গ্রীষ্মকালের গড় উষ্ণতা থাকে হচ্ছে গিয়ে 35°C। দুর্গাপুর আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 48°C, পুরুলিয়াতে থাকে 45°C এবং উপকূল ভাগে থাকে হচ্ছে 30°C। নেক্সট পুরুলিয়ার তোরাং হচ্ছে সব থেকে উষ্ণতম স্থান, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। সব থেকে উষ্ণতম স্থান ওয়েস্ট বেঙ্গলে কোনটা, সেটা হচ্ছে পুরুলিয়ার তেরাং বা তোরাং বলতে পারো। মালভূমি অঞ্চলে উষ্ণ ও শুষ্ক লু প্রবাহিত হয় এবং সমভূমি অঞ্চলে এপ্রিল মে মাসে কালবৈশাখীর সূচনা হয়। আমরা দেখব যে এই এপ্রিল মে নাগাদ আমাদের ঠিক আগের বছর 2020-তে খুব মারাত্মক একটা ঝড় এসেছিল, সেটার নাম হচ্ছে আমফান। এবছর প্রত্যেক বছরই আসে, বাট সেটা বাংলাদেশ বা উড়িষ্যার দিকে টার্ন হয়ে যায়। একমাত্র আমাদের আমফান যেটা একদম কলকাতার দিকে বা উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে ধেয়ে এসেছিল, ঠিক আছে। বাকি সবগুলোই কিন্তু কম বেশি বাংলাদেশে ঘুরে যায়, নয় মায়ানমারে চলে যায়, নয় ওড়িশায় চলে যায়, ঠিক আছে। নেক্সট বৃষ্টিপাত তেমন ঘটে না, বৃষ্টির জন্য আমরা হা করে চেয়ে থাকি, বাট বৃষ্টিপাত তেমন ঘটে না। কালবৈশাখীর প্রভাবে 10 সেন্টিমিটার পর্যন্ত যা বৃষ্টিপাত হয়, বাট এতে এত ক্ষতি হয় যে কালবৈশাখী আমাদের আসার থেকে এখন মনে হয় কালবৈশাখী নর্মালি ঠিক আছে, বাট যে ঘূর্ণিঝড়গুলো আসে সেগুলো কিন্তু মারাত্মক, যেগুলোকে আমরা সুপার সাইক্লোন বলি, একদম লাস্টে পড়াবো, ঠিক আছে। নেক্সট কালবৈশাখী কি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম প্রভৃতি রাজ্যে গ্রীষ্মকালে বজ্র বিদ্যুৎপাত সহ যে ঝোড়ো বাতাস প্রবাহিত হয় তাকে কালবৈশাখী বলা হয়। ওকে, তো এই কালবৈশাখী সৃষ্টি হওয়ার মূল কারণ কি, ছোট নাগপুর মালভূমি অঞ্চলে সৃষ্টি হওয়া নিম্নচাপ, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু, এই সব মানে এই প্রত্যেকটা এই অঞ্চলের যে শুষ্ক বায়ুর সংঘর্ষে বজ্র মেঘ সৃষ্টি করে, যা দক্ষিণ পূর্ব দিকে যায় এবং উত্তর পশ্চিম দিক থেকে এই কালবৈশাখী আসে বলে একে নর্থ ওয়েস্টার বলা হয়, ঠিক আছে। তার মানে দুটো বায়ুর সংঘর্ষে অ্যাকচুয়ালি আমাদের কি তৈরি হয়, বজ্র বিদ্যুৎপাত তৈরি করবে এরকম মেঘ তৈরি হয়। তো সেই বজ্র মেঘের জন্যে ওরম মারাত্মক ঝোড়ো হাওয়া এবং প্রবল বজ্র বিদ্যুৎ এবং একই সাথে বৃষ্টিপাতও দেখা যায়। যেহেতু বেসিক্যালি পুরোটাই আমাদের আসছে হচ্ছে কি উত্তর পশ্চিম দিক থেকে, তাই একে নর্থ ওয়েস্টার বলবো। নেক্সট
লু গরমকালের মারাত্মক একটা স্টেট হচ্ছে গিয়ে লু। কি জিনিস? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এই ধরনের রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সব থেকে উষ্ণতম যে স্থানগুলো পুরুলিয়া, আসানসোল প্রভৃতি স্থানে দেখব ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ শুষ্ক জলবায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাকে আমরা লু বলবো। লু কিন্তু কম বেশি এখন আমরা কলকাতাতেও ফিল করতে পারি, ঠিক আছে? বা বাকি যে সমস্ত জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলের কম বেশি ওই উত্তর ভাগটা ছাড়া সমস্ত জায়গায় কিন্তু আমরা এই লুয়ের প্রভাবটা এখন ফিল করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি উষ্ণ শুষ্ক বায়ু, যে এই বায়ুটার প্রভাবে তোমার ঘাম হবে না কিন্তু অতিরিক্ত একটা অস্বস্তি এবং একটা মানে মারাত্মক গরম এই ব্যাপারটা ফিল হবে, ঠিক আছে? এর গতিবেগ হয় 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ তোমার কাছে একটা হাওয়া প্রবাহিত হবে, এই হাওয়াটা হচ্ছে শুষ্ক এবং একই সাথে গরম, এবং এর প্রভাবে তোমার কি হবে? ঘাম হবে না, এবং একই সাথে কি হবে? একটা প্রবল অস্বস্তি তৈরি হবে, তো এইটা হচ্ছে বেসিক্যালি লুয়ের ব্যাপার। আমরা জানতাম এটা কোথায় হয়, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে হলেও পুরুলিয়া বা আসানসোলে হয়, বাট এখন দেখছি যে পশ্চিমবঙ্গের কম বেশি উত্তর ভাগ বাদ দিয়ে সব জায়গায় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যখন লু প্রবাহিত হয় তখন যে স্বাভাবিক টেম্পারেচার থাকে সেই স্বাভাবিক টেম্পারেচার থেকে 10 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বেড়ে যায়। তার মানে বুঝতে পারছো এটা কতটা মারাত্মক। ধরো গরমকালে নর্মালি আমাদের টেম্পারেচার 45 ডিগ্রি থাকে, তো এটা 55 ডিগ্রি পর্যন্ত এটাকে ইনক্রিজ করে দেয়। মানে লুটা কতটা মারাত্মক, এবং এর প্রভাবে কিন্তু স্কিনেরও একটা মারাত্মক ক্ষতি হয়। তা একই সাথে আরো কি কি ক্ষতি করে দেখো, মাটির আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতাও কমিয়ে দেয়, যার ফলে দেখবে গাছপালা শুকিয়ে যায়। এই যে এখন আমাদের প্রচুর সবজির দাম বেড়ে গেছে, তো এই সবজির দাম বেড়ে যাওয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ কিন্তু গরমকালে অতিরিক্ত পরিমাণে লু প্রবাহিত হওয়া। যে মাটির যে আর্দ্রতা, যেই আর্দ্রতাকে কাজে লাগিয়ে গাছ বাষ্পমোচন করবে বা আদার্স তার যে পুষ্টি সেইটা সঞ্চয় করবে সেইটাই করতে পারেনি, যার ফলে এত ফসল নষ্ট হয়েছে, কম হয়েছে, যার ফলে এখন দেখবে বাজারে যে কোনো সবজি টমেটো থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে প্রচণ্ড দাম। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি এর কারণ। চলে আসি বর্ষাকালে। বর্ষাকালে কি দেখব? জুন মাসের মধ্যভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখা যাবে বর্ষাকাল স্থায়ী হয়। আমি বলবো বর্ষাকাল ঠিক ইম্পর্টেন্ট দিনগুলোতে হয়, যেমন ধরো তোমার কোনো ইভেন্ট থাকলো, তোমার কোনো স্পেশাল দিন থাকলো, কোথাও বেড়াতে যাওয়ার থাকলো, দুর্গা পূজা থাকলো, যে কোনো পূজা থাকলো, ঠিক এই অকেশনগুলোকে টার্গেট করে করেই বর্ষাকাল হয়। ওকে, দেখা যাক। তো এটা আমি জোকস অ্যাপার্ট, তো বইতে আমাদের কি ওয়াইজ পড়তে হবে, জুনের মধ্যভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা বর্ষাকাল দেখতে পাই। ওকে, নেক্সট কি দেখব? বঙ্গোপসাগরীয় আর্দ্র দক্ষিণ পশ্চিমী, একটু আগেই আমি পড়িয়েছি যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বর্ষাকাল পশ্চিমবঙ্গে আসে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়, তবে মৌসুমী বৃষ্টির অনিশ্চয়তাও লক্ষ্য করা যায় আবহাওয়ার বিভিন্ন গোলযোগের জন্য। দেখবে অনেক সময় এরকম হয় যে জুন মাস চলে যাচ্ছে বাট বর্ষা ঢুকছে না, মানে তীব্র গরমে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে আছে যে কখন একটু বৃষ্টি আসবে, বাট যেই সময় দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারছে না বঙ্গোপসাগর পেরিয়ে, তো সেই সময় শুরু হয় হচ্ছে গিয়ে ডিলে, ঠিক আছে? তো এইটা কিন্তু হামেশাই হয়ে থাকে। এই সময় সূর্য লম্বভাবে কিরণ দিলেও যেহেতু মেঘ আচ্ছন্ন থাকে এবং বৃষ্টিপাত হয়, সেই জন্য বর্ষাকালে গড় তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তবে বেশ কিছু জায়গায় যদি টানা বৃষ্টিপাত না হয় অনেক দিন, সেখন আবার অস্বস্তিকর গরম পড়ে। এখনই দেখো যদি দিনে একবার বৃষ্টি হচ্ছে ঠিক আছে, এলা মোটামুটি ঠিকঠাক, রাতে শুয়ে একটু শান্তি লাগছে।
বাট যখনই দেখবে 3-4 দিন টানা বৃষ্টি হয়নি তখনই দেখবে আবার গরম লাগতে শুরু করেছে। নেক্সট, জলীয় বাষ্পযুক্ত মৌসুমী বায়ু দার্জিলিং পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে সারা রাজ্যে প্রবল বৃষ্টিপাত ঘটায়। সারা বছর মোটামুটি 90% বৃষ্টিপাতই কিন্তু এই সময় হয়। জুলাই মাসে রাজ্যের সব থেকে বেশি বর্ষণ সিক্ত মাস, অর্থাৎ আমরা দেখব যেটুকু টাইম বর্ষাকালের জন্য নির্ধারিত তার মধ্যে জুলাই মাসে সব থেকে বেশি বৃষ্টি হয়। আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এটা আবারও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কতটা বৃষ্টিপাত হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 500 সেন্টিমিটার। ওকে, বীরভূম জেলার ময়ূরেশ্বর, এইটা এমন একটা স্থান যেখানে একদম কম বৃষ্টিপাত হয়, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি কোথায় হয়, সব থেকে কম বৃষ্টি কোথায় হয়। ঠিক আছে, নেক্সট, রাজ্যের শুষ্কতম জেলা পুরুলিয়া, যেখানে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে এবং উষ্ণতম স্থান হচ্ছে কি আসানসোল। রাজ্যের গড় বৃষ্টিপাত হয় হচ্ছে 175 সেন্টিমিটার, তবে অঞ্চলভেদে বৃষ্টির তারতম্য হয়। পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, তবে কিছু সময় নিম্নচাপ এবং সাইক্লোনের ফলে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় এবং বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কদিন আগেই আমরা দেখছিলাম টানা একটা নিম্নচাপ চলছিল, তো এইরকম টাইমে কিন্তু আমরা দেখবো যে বৃষ্টিপাতের গড় মানে গড় যে মাত্রাটা থাকে সেটা কম বেশি হেরফের করে। ঠিক আছে, নেক্সট, শরৎকাল। অক্টোবর এবং নভেম্বর এই 2 মাস হচ্ছে গিয়ে শরৎকাল স্থায়ী। এটা ফিল করার একটু আগেই বললাম দুটো উপায়, এক হচ্ছে কাশফুল দেখতে পাবে, সেকেন্ড হচ্ছে দুর্গাপূজা। বাকি কিন্তু এইটা ফিল করার আর সেই রকম কোনো উপায় নেই, কারণ গরম বা বৃষ্টি এই দুটো চলতে থাকে। ঠিক পুজোর দিনগুলোতে বেছে বেছে দেখবে বৃষ্টি আসছে। দেখো সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, ফলে সমুদ্র নিকটবর্তী অঞ্চলে জলভাগে অধিক উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তর গোলার্ধের স্থলভাগে উচ্চ চাপ সৃষ্টি করে। ফলে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু চলে যায়। যখনই এই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু চলে যায় না, তখনই কিন্তু বৃষ্টি বা বর্ষা স্টে করে যায়। ঠিক আছে, এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় যদি চলে যায়, এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব শুরু হয়ে যায়, যার ফলে আবহাওয়া মনোরম হয়। যে প্রবল যে গরমটা সেটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু আস্তে আস্তে ঢুকতে শুরু করে। নেক্সট, মৃদু উষ্ণতা, মিঠে রোদ, মৃদুমন্দ বায়ু এবং আকাশে সাদা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সময় গড় টেম্পারেচার থাকে হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরের নিম্নচাপের বলয় অবস্থানের জন্য কিছু কিছু সময় কিন্তু ঘূর্ণিঝড় হয়, যা আশ্বিনের ঝড় নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আশ্বিনের ঝড়। যখনই দেখবে এই শরৎকাল অক্টোবর নভেম্বর এই টাইমটা, সেপ্টেম্বর অক্টোবর এই টাইমটা বা অক্টোবর নভেম্বর এই টাইমটা বেসিক্যালি বৃষ্টিপাত না হওয়ার কথা, কারণ দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু আস্তে আস্তে চলে যাচ্ছে। বাট যদি ঘূর্ণিঝড়ের একটা বলয় সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা আশ্বিনের ঝড় বলবো। ঠিক আছে, যদি আমরা দেখি যে অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে বা প্রবল বৃষ্টিপাত হচ্ছে, তো আশ্বিনের ঝড় কি জিনিস দেখো। অক্টোবর নভেম্বর মাসে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে প্রত্যাবর্তনকারী শুষ্ক দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর সঙ্গে উষ্ণ আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষে বঙ্গোপসাগর উপকূলে সাইক্লোন সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গে আশ্বিন মাসে এই ঝড় হয় বলে এর নাম কি দেওয়া হয়েছে আশ্বিনের ঝড়। এই ঝড়ের প্রভাবে কি হয়, সমুদ্রের জলোচ্ছ্বাস হয় এবং প্রবল ক্ষতি হয়, এবং একদিনে প্রায় 50 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এবার চলে আসি লাস্ট আজকে শীতকাল। ঠিক আছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। 22শে ডিসেম্বরের সূর্যের দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার ওপর থাকায় সূর্যরশ্মি পশ্চিমবঙ্গের দিকে তির্যকভাবে পড়ে। এই কারণে এই সময় শীতকাল দেখা যায়। কি হয়, এই শীতকালের মেইন বৈশিষ্ট্য, দিন ছোট হয় এবং রাত বড় হয়, এবং গড় উষ্ণতা থাকে কি 15 থেকে 20 ডিগ্রি, বা কখনো কখনো আমরা দেখব
যে উষ্ণতার তারতম্য ঘটছে 15-এর নিচেও চলে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, প্রত্যেকটা নোটস কিন্তু তোমরা প্রিন্টেড পেয়ে যাবে অ্যাপে। এই নোটসগুলো এখন তৈরি হওয়া চলছে, তাই এখন আমি হ্যান্ড রিটেনে পড়াচ্ছি, মানে আমি তোমাদের হ্যান্ড রিটেন নোটসেই পড়াবো, বাট নোট সেকশনে যখন তোমরা পিডিএফ পাবে সেই পিডিএফটা কিন্তু প্রিন্টেড, ঠিক আছে? তো হাতের লেখা বুঝতে পারছি না বলে এই ধরনের এক্সকিউজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই প্রত্যেকটা সাবজেক্টের যে পার্টগুলো, সেই পার্টের কমপ্লিট নোটস নিয়ে যে বইগুলো তৈরি আছে, তোমরা চাইলে মানে কারো যদি মনে হয় যে ম্যাম হার্ড কপিতে পড়লে ভালো হয়, তো সেই বইটাও নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো বইয়ের জন্যেও কন্ট্যাক্ট করতে হবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? চলো, তো শীতকালের আর কি কি বৈশিষ্ট্য আছে? স্থলভাগ থেকে বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য রাজ্যের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকে এবং বৃষ্টিপাত হয় না। মাঝে মাঝে আমরা কি দেখবো, ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার কারণে 5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। তার মানে আমরা কি দেখলাম, শরৎকালে যখন বৃষ্টি হচ্ছে সেটাকে আমরা আশ্বিনের ঝড় বলবো, আর ঘূর্ণিঝড় হচ্ছে সেটাকে আমরা আশ্বিনের ঝড় বলবো। আর শীতকালে যখন বৃষ্টিপাত হচ্ছে বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে? পশ্চিমী ঝঞ্ঝা কি জিনিস এবার দেখো, শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণিবাত ভারতের উত্তর পশ্চিম অংশে চলে আসে। উত্তর পশ্চিম বলতে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর এই ধরনের জায়গাগুলোকে বোঝানো হয়। তো এই অংশে এসে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত, তুষারপাত ঘটায়। তুষারপাত জম্মু কাশ্মীরের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে নয়। তো এখানে আমরা দেখব যে হালকা বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ চলছে, তো সেই টাইমটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে শীতকালের যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে সেটা কিন্তু বিনষ্ট হয়। দেখবে শীতকালে আমরা সবাই কম বেশি রোদ পোহাতে যাই, তো এই টাইমটা আসলে পরে যেহেতু নিম্নচাপ হয়, তাহলে ওই মানে ওই যে ফ্রেশ সানলাইট, যেটা জন্য আমরা ছাদে স্নানের পর গিয়ে একটু বসি, তো ওই জিনিসটা পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি পশ্চিমবঙ্গের বিভিন্ন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যে ঋতু বৈশিষ্ট্য বা পশ্চিমবঙ্গের যে ঋতুগুলো দেখা যায় সেগুলো কেমন। এবার পড়বো যে জলবায়ুর ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য। প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে উপক্রান্তীয় উত্তর পার্বত্য অঞ্চলের জলবায়ু। যেহেতু এটা পার্বত্য অঞ্চল, তো এখানকার টেম্পারেচার কিন্তু লো থাকবে। কিরকম? দার্জিলিং জেলার উত্তরভাগে অবস্থিত হওয়ায় তিস্তা উপত্যকা এবং ঘুম শৈলশিরার উত্তরাংশ ইত্যাদি এই অঞ্চলের জলবায়ুর অন্তর্গত। গ্রীষ্মকালের উষ্ণতা থাকে কত, 13 থেকে 16, এবং শীতকালে আরও কমে যায় 7 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং গড় বৃষ্টিপাত থাকে 1800 থেকে 300। এখানে এইটুকু ইনফরমেশন পড়লেই যথেষ্ট, এর থেকে বেশি কিছু আর পড়তে হবে না। নেক্সট, আর্দ্র উপকূলীয় জলবায়ু অঞ্চলটি কোন কোন এরিয়ায় দেখা যায় দেখো, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থিত মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা অঞ্চলে, উপকূল অঞ্চলে এই জলবায়ুর অন্তর্গত। শীতকালের উষ্ণতা থাকে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা থাকে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ দেখো 1800 থেকে 3000 mm পর্যন্ত বৃষ্টি হয়। নেক্সট, অতি আর্দ্র উপক্রান্তীয় তরাই অঞ্চল, এটা কোন এরিয়ার মধ্যে পড়ে দেখো, দার্জিলিং জেলা, সমতল অঞ্চল, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার সম্পূর্ণ অংশ নিয়ে এই অঞ্চলটা রয়েছে বা এই জলবায়ু এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। উষ্ণতা থাকে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা থাকে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ 3000 থেকে 3500 mm। নেক্সট, পর্বতের ঢাল অভিমুখ অঞ্চল, এটা হচ্ছে কি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালের অভিমুখ থেকে দার্জিলিং এবং জলপাইগুড়ি অঞ্চলের অংশ পর্যন্ত এই অঞ্চল জলবায়ু দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা থাকে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ 3500 mm এরও কম থাকে।
নেক্সট অর্ধ উপক্রান্তীয় উত্তর অঞ্চল, মালদার উত্তরাংশ এবং পশ্চিম দিনাজপুরের দক্ষিণ অংশ বেসিক্যালি এই অঞ্চলের মধ্যে পড়ে। শীতকালে 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, শীতকালে থাকে 19 থেকে 20 এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, 1500 থেকে 1800 সিসি। নেক্সট অর্ধ উপক্রান্তীয় দক্ষিণ অঞ্চল, আগেরটা উত্তর পড়ছে, এটা দক্ষিণ পড়ছে, তো এগুলো একটু গুলিয়ে ফেলো না। নদিয়ার দক্ষিণ অংশ, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়ার সম্পূর্ণ অংশ নিয়ে এই অঞ্চলটা কভার করছে। উষ্ণতা থাকে 29 থেকে 30 সব থেকে বেশি, এবং শীতকালে থাকে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টিপাতের পরিমাণ 1500 থেকে 1800 mm। তো এবার এতক্ষণ পর্যন্ত মোটামুটি জলবায়ুর যা যা ইম্পর্টেন্ট জায়গা সব পড়ে দিয়েছি। এবার যেটা পড়বো সেটা হচ্ছে সুপার সাইক্লোন, এবং এটাই আজকে লাস্ট টপিক এই চ্যাপ্টারের। বাতাসের তীব্রতা এবং ধ্বংস ক্ষমতা অনুযায়ী সাধারণত ঘূর্ণিঝড় বা সাইক্লোন 4টে শ্রেণীতে বিভক্ত, ঠিক আছে। দেখবে ঘূর্ণিঝড়ের যে লেভেল সেই অনুযায়ী যারা আবহাওয়াবিদ আছে তারা অ্যানাউন্স করে দেয় যে এইবারের ঘূর্ণিঝড়টা এই আন্ডারে পড়ছে, ঠিক আছে, প্রত্যেকটাই সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড়ের প্রভাবে যখন বায়ুর গতিবেগ 62 থেকে 68 কিলোমিটার পার ঘন্টা হয় তখন তাকে ট্রপিক্যাল সাইক্লোন বলে, এটা হচ্ছে সব থেকে লো লেভেলের ঘূর্ণিঝড়। নেক্সট ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুর গতিবেগ যখন 89 থেকে 117 কিলোমিটার পার ঘন্টা হয় সেটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এবার এর পরেও ওঠে ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুর গতিবেগ যখন 118 থেকে 219 কিলোমিটার পার ঘন্টা হয় তখন এটা ভেরি স্ট্রং সাইক্লোনিক স্টর্ম বলে, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এইটা আমাদের হয়েছিল হচ্ছে আমফানের সময়, আমফানের সময়, ঠিক আছে। আর বায়ুর গতিবেগ যখন 220 কিলোমিটার পার ঘন্টা এইটা যদি কখনো হয় তখন তাকে অ্যাকচুয়ালি সুপার সাইক্লোন বলে। আর বাকি যেগুলো বললাম সেগুলো সুপার সাইক্লোনের মিডিয়াম ভাগ। আর একদম 220 কিলোমিটার পার ঘন্টায় যখন হাওয়া প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগ হচ্ছে, তখন সেটা হয়ে যায় সুপার সাইক্লোন, সব কিছু ধ্বংস করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের চ্যাপ্টার টোটাল। তো এগুলো বেসিক্যালি এমন জায়গা সেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে, বোঝার তেমন কোনো জায়গা নেই, মুখস্থের জায়গা। তো আজকের এই পার্টটা আমরা কমপ্লিট করলাম, নেক্সট দিন আমরা নদ নদী পড়বো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ সকলকে।